বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। শেষ এক মাস ধরে আমি ধারাবাহিকভাবে ভারতের সমস্ত সুরক্ষা সংক্রান্ত খবর আপনাদের সামনে কিন্তু নিয়ে এসেছি। এবং আপনারাও হয়তো যারা আমাদের চ্যানেল ফলো করেন বুঝেছেন, ভারতবর্ষকে কিন্তু কড়া আক্রমণের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। একের পর এক ঘটনা, একের পর এক শহর থেকে ভারতীয় গুপ্তচরের আটক হওয়ার ঘটনা, কিংবা পাকিস্তান সেনাবাহিনীর দিনের পর দিন ভয়ঙ্কর প্লট, ভারতের সুরক্ষা দপ্তরের সঙ্গে জড়িত কর্তারা কার্যত দুর্ধর্ষ অভিযানে ভেস্তে দিচ্ছিলেন সবকিছুই। কিন্তু কালকে দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটল তা কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল। এই ঘটনার পর যে তথ্যগুলো আমাদের সামনে আসছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণ আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি ভারতবর্ষে থেকে এক শ্রেণীর মানুষ ভারতের বিপক্ষে এই ধরনের নোংরা চক্রান্ত দিনের পর দিন করে যাচ্ছেন। শ্রদ্ধেয় বিপিন রাওয়াত কিছুদিন আগে একটি কথা বলেছিলেন যে ভারতবর্ষ এই মুহূর্তে আড়াই ফ্রন্ট ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ একদিকে যদি পাকিস্তান এবং চায়না আমাদের প্রধান শত্রু হয়, 0.5 শত্রুতা কিন্তু দেশের আভ্যন্তরীণ বিভিন্ন ঘটনাতেই তৈরি হয়েছে। মানে দেশের ভিতরের কিছু মানুষ কিন্তু ক্রমাগত দেশদ্রোহিতার মানসিকতা নিয়ে এই ধরনের ভয়ানক বিস্ফোরণে জড়িয়ে পড়ছেন এবং ভারতের ক্ষতি করছেন। সেই 0.5 মানুষের সঙ্গে লড়বেন কিভাবে? যারা আমাদের ভিড়ে মিশে আছেন, যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন, কথাবার্তা বলেন, তারা যদি আমাদের পিছনে দেশের ক্ষতি এইভাবে করেন, তাহলে কোনো গোয়েন্দা সংস্থাই কি এদেরকে আটকাতে পারবে? আমি কিন্তু জানি না। কালকে দিল্লি লালকেল্লাতে যেখানে এই ঘটনাটি ঘটেছে তা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি প্লেস। আপনারা যদি শুধুমাত্র দূরত্বগুলো দেখেন ওই পার্টিকুলার লালকেল্লার মেট্রো ওয়ানের থেকে, তাহলেই বুঝবেন কেন জনবহুল জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। দেখুন, পার্টিকুলারলি ওই জায়গা থেকে সাংসদ ভবনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। অর্থাৎ যেখানে নেতা মন্ত্রী বিভিন্ন দপ্তরের কর্তা কর্মীরা কিন্তু বসেন সেই সাংসদ ভবন। পাশাপাশি ওখান থেকে জামা মসজিদের দূরত্ব 1.3 কিলোমিটার, দিগম্বর জৈন লাল মন্দিরের দূরত্ব 1.3 কিলোমিটার, ইন্ডিয়া গেটের দূরত্ব 6.5 কিলোমিটার, এবং পুরনো দিল্লি রেল স্টেশন 3.7 কিলোমিটার, এবং লালকেল্লা কিন্তু 700 মিটার। অর্থাৎ কালকে থেকে আমি বারবার যেটা বলছিলাম যে এরা এই ধরনের প্রাচীন সৌধগুলোকে টার্গেট করার চেষ্টা করছে, সেটাই কিন্তু দেখুন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে রিফ্লেক্ট করলো কালকে সন্ধ্যে 6টায়। যে খবর আমাদের সামনে আসছে সেখানে বলা হচ্ছে প্রাথমিকভাবে বিস্ফোরণের জন্য একটি গাড়িকে ব্যবহার করা হয়েছিল। সেই গাড়িটি হলো হুন্ডাই i20 গাড়ি, এবং 3 ঘন্টা ধরে সেটি লালকেল্লার পার্কিং লটে পার্ক করা ছিল। এবং পরবর্তীকালে সেই পার্কিং লট থেকে গাড়িটি নিয়ে যেখানে দুর্ঘটনা হয়েছে সেই দিকে স্লোলি মুভ করা হয়। এবং সেখানে বলা হয় যে দিল্লির যে লালকেল্লা তার পার্কিং লটে গাড়িটি ঢুকেছিল বিকাল 3:19 এবং সেটি সেখান থেকে বেরোয় 6:48 এবং 6:48 বেরোনোর পরই 7টার কাছাকাছি গিয়ে লোকেশনে পৌঁছে সেই গাড়িটি কিন্তু বিস্ফোরণে ফেটে যায়। এবং সেই গাড়ির সঙ্গে থাকা আশেপাশে যে বাকি গাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু বিস্ফোরিত হয়। ফলে সর্বশেষ পাওয়া অবধি খবর সেই বিস্ফোরণে প্রায় 30 জনের বেশি আহত হয়েছেন, এবং সরকারি হিসাবে বলছে মৃত্যুর সংখ্যা এখনো 11। এবার তদন্তে নেমে আরো ভয়াবহ কিছু ঘটনা আমাদের গোয়েন্দা দপ্তর কিন্তু সামনে আনে। প্রথমত, যে গাড়িটিতে এই বিস্ফোরণ হয়েছে গাড়িটির নাম্বার HR26C37674। এই যে গাড়িটা HR26CE7674, এই গাড়িটির রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে সালমান নামক এক ব্যক্তির দ্বারা। এবং সালমান কোথায় থাকেন? হরিয়ানাতে থাকেন। সালমানকে ইমিডিয়েটলি গ্রেফতার করা হয়। সালমানকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি গাড়িটি পুলওয়ামার বা জম্মু কাশ্মীরের এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছিলেন যার নাম তারিক। এবার পুলিশ জানাচ্ছে তারিক যে গাড়িটি সালমানের থেকে কিনেছিলেন সেগুলি সব ফেক ডকুমেন্টস নিয়ে। অর্থাৎ ফেক ডকুমেন্টস নিয়ে গাড়িটি কেনা হয় হরিয়ানার এই ব্যক্তির থেকে। এবার তারিক কোথায় থাকেন? পুলওয়ামাতে থাকেন। আর পুলওয়ামা আপনারা জানেন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান, যেখানে নৃশংস হত্যালীলা সেনাবাহিনীর বিপক্ষে চালানো হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। অর্থাৎ কোথাও না কোথাও দুয়ে দুয়ে যদি 4 করেন তাহলে কিন্তু আপনারাও একটা ধারণা তৈরি করতে পারবেন এই পুরো বিষয়টি একটি পরিকল্পিত বিস্ফোরণ
দুর্ঘটনা নয়। ফলে আলটিমেটলি দিনের শেষে যেটা দাঁড়াচ্ছে, এই যে তারিক, এই যে সালমান কিংবা আরো জড়িত যে সকল ব্যক্তিদের নাম বারবার উঠে আসছে, তারা কিন্তু নিখাত ভারতীয়, কিন্তু ভারতীয় হয়েও তারা ভারতবাসীকে এইভাবে দিনের পর দিন ছুরি মেরে যাচ্ছেন। কখনো গোয়েন্দা তৎপরতায় আটকানো যাচ্ছে, কখনো হয়তো 100টার ঘটনার মধ্যে যদি 0.5 মিস হয়ে যায়, আজকে এই ধরনের ভয়াবহ হত্যালীলা আমরা চাক্ষুষ করছি। যে তথ্য আরো সামনে আসছে, সেখানে পুলিশ আপাতত দুটো ধারায় মামলা করেছে, UAPA 16 এবং UAPA 8। এই দুই ধারায় কিন্তু আপাতত মামলা হয়েছে। আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাই লেভেল মিটিং একটি ডেকেছেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয় কি হয়ে যায় জানেন, কালকে আমি আমাদের চ্যানেলে দুটো স্টোরি করেছিলাম। কালকে থেকে ন্যাশনাল মিডিয়া রাতে সেই স্টোরিগুলো আপনাদের সামনে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেছে যে ভারতের দিন ভোর কি হয়েছে, কিন্তু আমি কিন্তু সকাল দুপুর দুটো চ্যানেলে আমার দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে সেই স্টোরি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, যেখানে বলেছিলাম দেখুন ভারতে কোনো না কোনো বড় পরিকল্পনা কিন্তু হচ্ছে। কাশ্মীর থেকে কালকেই প্রায় 360 কেজি RDX উদ্ধার হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম যে এই যে RDX উদ্ধার হচ্ছে, এই RDX কিন্তু কোনো ছোটোখাটো বিস্ফোরণ ব্যবহার হয় না, আর পরিমাণটা দেখুন 300 কেজি। এবং সব মিলিয়ে যদি বিভিন্ন জায়গায় RDX এর এই উদ্ধার পর্বটা আপনারা দেখবেন প্রায় 3000 কেজি, 2900 কেজি RDX কালকে ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশে কর্মরত এক ডাক্তারকে গ্রেফতার করা হয়। সেই ডাক্তারের নাম আদিল আহমেদ। তিনি কাশ্মীরে থাকেন। তিনি টেরর অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তা কিন্তু অলরেডি পুলিশ জানিয়েছে। তিনি জৈশ-ই মোহাম্মদের হয়ে পোস্টারিং করতে গিয়ে ধরা পড়েন। এই আদিল আহমেদকে জিজ্ঞাসাবাদ করে আরো এক জুনিয়র ডাক্তারের হদিশ পাওয়া যায়, যার নাম ময়মুল সেকাল। তিনি আবার কাশ্মীরের আল-ফালাহ ইউনিভার্সিটিতে কর্মরত এবং তিনিও শ্রীনগরে গ্রেফতার হন। কিন্তু চমকে যাওয়ার বিষয় হলো, তিনি যেখানে থাকতেন সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তার লকার থেকে একের পর এক বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো একটি AK-47 বন্দুকও কিন্তু পাওয়া গেছিল, এবং 350 কেজি যে RDX তাও উদ্ধার করা হয় এবং ধরা হয়েছিল সে RDX ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। মূলত টেরর আউটফিট তৈরি করার কাজে এই ডাক্তারের র্যাকেটটি কাজ করছিল, এবং বিভিন্ন ক্ষেত্রে খবর এসছে তারা জৈশ-ই মোহাম্মদের হয়ে বিভিন্ন মিশনে, কোভার্ট মিশনে কিন্তু নিজেদেরকে এঙ্গেজ করে ফেলেছে। ফলে পরবর্তীকালে জানা যায় তাদের থেকে 20টির বেশি টাইমার পাওয়া গেছিল, পিস্তল পাওয়া গেছিল, 3 রাউন্ড ম্যাগাজিন পাওয়া গেছিল। এবং এই যে পুরো বিষয়টি আরো কোনো ব্যক্তিদের সঙ্গে নিয়ে তারা তৈরি করছে কিনা, সে বিষয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছিল। আর ঠিক তখনই গুজরাট থেকে আরো একটি গ্যাংকে আটক করা হয় এই গুজরাট ATS দ্বারা, এবং সেখানেও কিন্তু মাথা ছিলেন একটি ডাক্তার। কালকে 3 জনকে যে অ্যারেস্ট করা হয়েছিল গুজরাট থেকে, যার নাম আহমেদ মহিউদ্দিন সঈদ, মোহাম্মদ সুহেল এবং আজাদ, এই যে 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতেও কিন্তু RSS এর অফিস ছিল, একাধিক অর্গানাইজেশন স্ট্রাকচার ছিল, এবং তারা স্পেশালি সেই দিল্লি, সেই আহমেদাবাদ এবং সেই মহারাষ্ট্রকে আঁকড়ে ধরে প্লট তৈরি করছিল। এবং তারা কিন্তু একটি কেমিক্যাল বিষ ব্যবহার করার চেষ্টা করেছিল, তার নাম রিকিন। আমি কালকে এই স্টোরিটি আপনাদের সামনে করেছিলাম, একটি কেমিক্যাল পয়জন যা কিন্তু তৈরির ভার পড়েছিল আহমেদের উপর, কারণ আহমেদ কিন্তু ডাক্তার ছিলেন, এবং এই টাইপের বিষ যদি প্রতি কেজিতে 1 মিলিগ্রাম আপনার শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে হাইলি টক্সিনেটেড হয়ে আপনি কিন্তু ইনস্ট্যান্ট শেষ হয়ে যাবেন। এই টাইপের বিষ কিন্তু কাস্টার অয়েল প্ল্যান্ট দিয়ে তৈরি হয়। পরবর্তীকালে জানা যায় এই আহমেদ নামক ব্যক্তিটি আসলে মাস ক্যাজুয়ালিটির চেষ্টা করছিল, অর্থাৎ সাধারণ মানুষেরকে সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করেছিল। এবং এই ব্যক্তিটি কিন্তু আগের পর্বে, জীবনের প্রথম পর্বে রেস্টুরেন্ট ওনার ছিলেন। পরবর্তীকালে তিনি ডাক্তারি পড়তে চায়নায় যান। ফলে রেস্টুরেন্ট ওনার হওয়া সত্ত্বেও, মানে ওনার হওয়ার সুবিধায়, তিনি জানেন কোন পদার্থ থেকে কোন বীজ তৈরি হতে পারে। ফলে এই পরিকল্পনা কিন্তু কালকে গুজরাটের ATS ভেস্তে দেয়। তাদের মূলত পরিকল্পনা ছিল যে সিকিউরিটি ম্যানেজমেন্টগুলো RSS অফিসে দেখা, হিউম্যান সার্ভেলেন্সগুলো তদারকি করা, এবং ক্রাউড প্যাটার্নগুলো বিভিন্ন স্থানের গিয়ে ছক কষে তাদের ফাইনাল পরিকল্পনা রেডি করা। অর্থাৎ ভারতবর্ষে যখন একের পর এক প্ল্যান এইভাবে কালকে গুজরাট ATS কিংবা কাশ্মীরের পুলিশ কিংবা সেনাবাহিনী ভেস্তে দিয়েছে, ঠিক তখনই রাজধানী প্রাণকেন্দ্র দিল্লি কিন্তু ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল, যা ভারতের ইতিহাসে অন্যতম কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গেছিলেন, দিল্লি পুলিশ ঘটনাস্থলে গেছিলেন। সব মিলিয়ে আজকে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য সমস্ত ভারতীয়দের একজোট হওয়া প্রয়োজন। এবং আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, কোনো রকম মিস ইনফরমেশন এই মুহূর্তে ছড়াবেন না। আমি একদম অথেন্টিক সোর্স যেগুলো আসছে সেগুলি আপনাদের সামনে নিয়ে আসছি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টুইটার হ্যান্ডেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সার্কুলেট হয়তো করা হবে এই সময় ইচ্ছাকৃত, যেটা কিন্তু এদের প্ল্যান, ডিস্টেবিলাইজড করা ভারতের সমাজ ব্যবস্থাকে। এই পুরো পুরো ব্যবস্থাটায় কোনো অবস্থায় পা দেবেন না। অনেকে অনেক রকম রাজনৈতিক কথাবার্তা বলবেন, এ বিষয় নিয়ে রাজনীতি হবে, এ বিষয় নিয়ে আলটিমেটলি সাধারণ মানুষের ভোগান্তি যেন না হয় সেটা কিন্তু আমাদের দেখা সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। আরও একটি ইনফরমেশন আপনাদের দিই, যে শেষ এক মাস ধরে আমি যে বারবার আপনাদের বলেছি যে কেন ভারত অশান্তকর একটা পরিস্থিতিতে পড়তে চলেছে। আপনি দেখুন, একটি পেপার কাটিং এর ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি, এই স্ক্রিনের আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এক মাস ধরে অন্তত 10টি ঘটনা যেগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং বলার চেষ্টা করেছি। দেখুন ভারতের গোয়েন্দারা, ভারতের কেন্দ্রীয় সংস্থারা কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করছেন এবং একের পর এক টেরর প্ল্যানকে কিন্তু ভেস্তে দিচ্ছেন। কিন্তু একটা ছোট্ট ফাঁকফোকর এই ভয়াবহ ঘটনার পরিস্থিতি সমালোচনা করার অনেক সময় পাবেন। আপাতত এই পরিস্থিতি থেকে উত্তরানোর সময়, এবং পাকিস্তান কিন্তু ভয় পেতে শুরু করেছে। পাকিস্তান কালকে নোটাম জারি করেছে, আকাশপথ বন্ধ রেখেছে, তারা বড়সড় হামলার একটা সম্ভাবনা আছে বলে মনে করছে এবং ভারত কিন্তু এর পাল্টাটা দেবে। এখানে স্পষ্ট পাকিস্তান যোগ, জৈশ-ই মোহাম্মদ যোগ, আল কায়দা যোগ, অন্তত এই ঘটনাগুলো সাজালে মনে হয়। অফিসিয়ালি কিছু জানানো হয়নি, যদিও যতক্ষণ না জানাচ্ছে আমিও এরকম বলছি না, কিন্তু তা সত্ত্বেও পাল্টা দেওয়ার হয়তো সময়টা চলে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছিলেন, কোনো রকম টেরোরিস্ট আক্রমণ এরপরে যদি হয় তাহলে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে আমরা চিহ্নিত করব। তার মানে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। আসিফ মুনির যে পরিকল্পনা বারবার করেছেন, সেই পরিকল্পনা কিন্তু আলটিমেটলি তিনি কোথাও না কোথাও ভারতের বিপক্ষে কাজে লাগাতে সফল হলেন। এবার ভারত পাল্টা কি করে তা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। যাই হোক, দিনভর এ বিষয়ে আপডেট দেবো। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে হলে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো ঘটনাটি। ধন্যবাদ।